পিরিয়ড আজকাল ছেলেদের কাছে একটা জোকসের মধ্যে পড়ে গেছে। কিছু কিছু বকাটে ছেলেরা পিরিয়ড নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু তারা একবারও চিন্তা করে না যে পিরিয়ডের জন্যই তাদের জন্ম। এইরকম নিচু মন মানসিকতার অনেক লোকেরাই আমাদের সমাজে বসবাস করে, যারা নিজের মা বোন ছাড়া পৃথিবীর সব মেয়েদের পিরিয়ড নিয়ে মজা করে। কিন্তু আপনি যদি কারোর সাথে খারাপ কিছু করে থাকেন, প্রকৃতি আপনাকে ছাড়বে না। যেমন কর্ম করবেন সেই রকম ফলাফল আপনাকে ভোগ করতেই হবে। ঠিক তেমনি রাফি নামক একটি ছেলের জীবনেও এইরকমই হয়েছিল। আজ বলবো সেই গল্প, মন দিয়ে শুনুন। রাফি অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা অনেক বড় ব্যবসায়ী এবং মা গৃহিণী। আর্থিক দিক দিয়ে রাফির পরিবার অনেক সচ্ছল, তাই রাফি বেশ আদরেই বড় হয়েছে। রাফি পরিবারের সামনে খুব ভদ্র হয়ে থাকে, তাই তার মা বাবা কেউই জানে না যে রাফি কি করে বেড়ায়। ভার্সিটি শেষ করে রাফি এবং তার বেস্ট ফ্রেন্ড ফারদিন ক্যান্টিনে গিয়ে বসলো এবং যে যার খাবার অর্ডার করলো। ঠিক তখনই ফারদিন বলে উঠল, দোস্ত, কালকে রিয়ার সাথে রুম ডেট করেছি। বলিস কি মামা, এত কিছু করলি আর আমাকে এখন জানাচ্ছিস? আরে মামা, রাগ করিস না। রুম ডেটের কথা কইয়া কইয়া সবার সামনে বেড়ানো উচিত না, তাই ক্যান্টিনে এসা পার্সোনালি কইলাম। তো কেমন ছিল? সেই মামা, এত মিষ্টি যে ইচ্ছা করতেছে আবার রুম ডেট করি, কিন্তু শালি কালকে এত তিতা তিতা কথা শোনাইছে যে ব্রেকআপ করে ফেলাইছি। আমার একটু ভুল হয়েছে, যদি রুম ডেটের দৃশ্যগুলো ভিডিও করে রাখতাম তাহলে শালিকে আরেকবার ডস দিতে পারতাম। কিন্তু মামা, তুই রুম ডেট করবি কবে? কর্ম কোন সময়? আসলে ঠিকই কর্ম। রাফি এসব সস্তা জিনিস খায় না, সো এসব এখনো চিন্তা করি না। আর আপাতত এ প্রেজেন্ট করতে বেশি ভালো লাগে। হ, ঠিকই কইছস, তুই তো আবার ভদ্র হারামি। এই বলে দুজনে হেসে দিল। কিছুক্ষণ পর তারা খাওয়া দাওয়া শেষ করে যে যার বাইক নিয়ে একটা গার্লস কলেজে গেল। কলেজের একটু আগে তারা বাইক থামালো। বাইক পার্ক করে বাইকের সাথে হেলান দিয়ে দুজনে দাঁড়িয়ে থাকলো এবং মেয়েদের ছুটি হওয়ার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা দিয়ে দিল এবং তারা দুজন বুঝতে পারলো যে ছুটি হয়ে গেছে, এখন মেয়েরা বের হবে। তখনই রাফি বলে উঠল, মামা মালগুলো বাইরে দিছে না কেন? আরে সবুর কর, সবুরের ফল মিষ্টি হয়। কিছুক্ষণ অপেক্ষা করতেই তারা দেখলো দুইটা মেয়ে আসছে। রাফি এবং ফারদিন এই দুইজনকে প্রতিদিন অনেক বিরক্ত করে। একজনের নাম সুইটি এবং আরেকজনের নাম আনিকা। রাফি এবং ফারদিন দুইজনকেই জ্বালায়, কিন্তু রাফি আনিকার থেকে সুইটিকে বেশি জ্বালায়, কারণ সুইটি বেশি সুন্দরী। তারা দুইজন রাফি এবং ফারদিনকে দেখে মাথা নিচু করে তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু হঠাৎ রাফি সুইটির ওড়না ধরে টান দিল। সুইটি রেগে গিয়ে বলল, কি হচ্ছে এটা? কি ছাড়ুন না, মারুন না। বেবি, এতক্ষণ যাবত তোমার জন্য বসে আছি, কি ছাড়ার জন্য নাকি? কি হচ্ছে কি? সুটিকে ছাড়ুন বলছি। প্রতিদিন আমাদেরকে এভাবে জ্বালাতন করেন কেন? বাসায় কি আপনাদের মা বোন নেই? ছি, কত নিকৃষ্ট আপনারা। এই ফারদিন, তোর আনিকা সোনাকে কি আমার চুপ করাতে হবে নাকি তুই চুপ করাবি? আরে আনিকা সোনা, তুমি আগে বলবা না তোমার জেলাস হচ্ছে ওদের দেখে? ওকে ফাইন, তোমার আঁচলটা দাও, আমি ধরে বসে থাকি। বলেই ফারদিন আনিকার আঁচল ধরে টান দিল। সাথে সাথেই আনিকা ফারদিনকে একটা চর মেরে দিল, আর ফারদিন আনিকার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আনিকার চর মারা দেখে রাফি সুইটির ওড়না ছেড়ে দিল। আনিকা চিল্লিয়ে বলে উঠল, কি ভাবিস কি তোরা নিজেকে? জানোয়ার কোথাকার। আমাদেরকে প্রতিদিন যা ইচ্ছা তাই বলবি, যা ইচ্ছা তাই করবি, আর আমরা চুপ করে থাকবো? তোরা পুরুষ জাতির কলঙ্ক, কারণ তোরা নারীদের সম্মান করতে জানিস না। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে আনিকা চলে গেল। সুইটিও পিছনে পিছনে গেল। আনিকার চিৎকার শুনে অনেক লোকেরাই তাদের দিকে তাকিয়েছিল, তাই ভিড় জমা হওয়ার আগেই রাফি এবং ফারদিন প্রস্থান করলো। ফারদিনের রাগে মাথা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে আনিকাকে খুন করে দিতে। তাই সে ঠিক করলো রাফি কলেজের সামনে গেলেও সে আর যাবে না। এর পরের দিনের ঘটনা, আনিকা আজ আর কলেজে আসলো না, তাই সারাক্ষণ কলেজে একাকিত্ব লাগছিল সুইটির। সুইটি ভাবতে লাগলো, আল্লাহ, আজকে আমি একা একা কি করে যাব যদি ও জানোয়ারগুলো আবার আসে? এসব ভাবতে ভাবতে ছুটির ঘন্টা পড়ে যায়। আজ রাফি একাই এসেছে, ফারদিন আসেনি, কারণ সে জানে আনিকার সামনে থাকলে উল্টোপাল্টা কিছু করে বসবে। ছুটির ঘন্টার সাথে সাথে সুইটি ব্যাগ গোছাতে থাকে। হঠাৎ দিয়ে তার তলপেটে ব্যথা শুরু হয়।
তাই কি যেন মনে করে সে ওয়াশরুমে চলে যায়। যেটা সন্দেহ করেছিল সেটাই, তার পিরিয়ড হয়েছে। নিজের উপর নিজেরই রাগ উঠছে এখন। কেন আজকে সাদা জামাটাই পরতে হলো? সাথে করে প্যাডও আনেনি, তাই আস্তে আস্তে সাদা জামাটাও রক্তে ভরে যেতে লাগলো। কিন্তু সুইটি পিছনের দিকটা খেয়াল করেনি। সে ওয়াশরুম থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে দ্রুত হাঁটা ধরল। বের হয়ে দেখে শুধু রাফি দাঁড়িয়ে আছে। চরম বিরক্তি নিয়ে দ্রুত হাঁটা ধরল। রাফি সুইটির জামার পেছনের দিকটাতে চোখ গেল, দেখে বুঝতে পেরেছে সুইটির পিরিয়ড হয়েছে, যার কারণে রাফির মাথায় আরো বাজে চিন্তা এসে ভর করলো। আরে শীতকাল কি শুরু হয়ে গেছে যে তালে রস ঝরতে শুরু করলো? একথা শুনে সুইটি দাঁড়িয়ে যায় আর ছলো ছলো দৃষ্টিতে রাফির দিকে তাকায়। এখনো পর্যন্ত রাফি ওকে যা বলেছে সব সে প্রতিবাদ করেছে, কিন্তু আজ সে প্রথম রাফির কথায় কান্না করছে। প্রতিবাদ করার শক্তিটুকুও নেই। সুইটিকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, সুইটি বেবি, তোমার সাদা জামা তো লাল হয়ে গেল। কেমন, হোলি যখন খেলবে তাহলে আমায় বললেই পারতে, বিভিন্ন রং এনে দিতাম। কিন্তু শুধু লাল রং লাগানোর কি দরকার ছিল? সুইটি আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বাসায় চলে আসলো এবং হাউমাউ করে কান্না জুড়ে দিল। সেদিনের পর থেকে রাফি প্রায় প্রতিদিনই কলেজের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আনিকা সুইটি কেউই আসে না। প্রায় 2 মাস হতে চলল তারা আসে না কলেজে। তাই রাফি বুঝে গেল তারা এখন আর এখানে থাকে না। এর 8 বছর পরের কাহিনী। ডক্টরের চেম্বারে বসে আছে রাফি এবং নীলিমা। ডক্টর চিন্তিত মুখ নিয়ে বলল, দেখুন মিস্টার রাফি, মিসেস নীলিমার ভ্যাজিনায় অনেক বড় একটি রোগ হয়েছে, যা অনেক ভয়ানক, যার কারণে ওনার পিরিয়ডিক্যাল প্রবলেম দেখা দিয়েছে এবং তার পিরিয়ড অফ। এর কারণে ওনার মৃত্যুর ঝুঁকি বেশি, তাই আপনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার, চিকিৎসা করতে কত টাকা লাগবে? দেখুন, উইদাউট প্রেগনেন্সি ছাড়া পিরিয়ড অফ, এটা তো কোনো ছোটখাটো রোগ নয়, তাই অনেক বড় সার্জারি করাতে হবে। এই সার্জারি করতে 7 থেকে 10 লাখ টাকার মতো খরচ যাবে, এমনকি দেশের বাইরেও চিকিৎসার জন্য পাঠাতে হতে পারে। এত টাকা? জি, যদি সার্জারি করাতে চান তবে তাড়াতাড়ি করাতে হবে, নাহলে মৃত্যু ঘটতে পারে। তাই 1 সপ্তাহের মধ্যে এই সার্জারি কমপ্লিট করতে হবে, আর 3-4 দিনের মধ্যে পেমেন্টটা জমা দিতে হবে, না হলে আমার কিছুই করার থাকবে না। ওকে, থ্যাংক ইউ ডক্টর। এই বলে রাফি এবং নীলিমা ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলো। একটা রিক্সা ভাড়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিল তারা। কারোর মুখে কোনো কথা নেই। 8 বছরে পাল্টে গেছে অনেক কিছু। নীলিমা রাফির স্ত্রী, 2 বছরের সংসার তাদের। কিন্তু রাফিদের পরিবারের অবস্থা খুবই করুণ। 1 বছর পূর্বে তার বাবা মারা যায়, আর বাবার ব্যবসাটাও শেষ হয়ে যায়। রাফি বাবার ব্যবসাটা ধরে রাখতে পারেনি, তবে মা আগে গৃহিণী হলেও এখন সে সেলাইয়ের কাজ করে টাকা ইনকাম করে। রাফি এখন বেকার, কোথাও গেলে তাকে চাকরি দেওয়া হয় না, দেবেই বা কিভাবে? টাকার লোভে পড়ে রাফি পড়াশোনাটাই ভুলে গিয়েছিল, তাই রেজাল্ট খারাপ হওয়ায় তাকে কেউ চাকরি দেয় না। আর ওর পরিবার এখন দরিদ্র, খেতেও এখন ওদের অনেক কষ্ট হয়। বাসায় এসে নীলিমার রাফির সঙ্গে ঝগড়া বেঁধে যায়। এতক্ষণ রাস্তাঘাটে কোনো সিন ক্রিয়েট করতে চায়নি সে, কিন্তু এখন আর সহ্য হচ্ছে না। কারণ রাফি বেকার হওয়ায় নীলিমা তার পরিবার থেকে অনেক টাকা এনেছে, কিন্তু এখন আর পারছে না চুপ করে থাকতে। তুমি কি করে আমার চিকিৎসা করাবে? হ্যাঁ, টাকা পয়সার যখন এতই সমস্যা ছিল, তাহলে আমায় বিয়ে করে আনলে কেন? লজ্জা করে না নিজের স্ত্রীর জন্য একটা প্যান্ট কিনতেও মায়ের কাছ থেকে টাকা নিতে? এবার আর রাফি চুপ করে থাকতে পারল না। প্রচুর রাগ উঠেছে তার। ঠাস করে নীলিমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, সমস্যা তোর। তুই এই বাড়িতে আসার পর থেকে যত ঝামেলা সৃষ্টি হচ্ছে। তোকে বিয়ে করার 1 বছর পর বাবা মারা গেল, তারপর আমি নিজেও বেকার হয়ে গেলাম। এখন আবার সারা শরীর বাদ দিয়ে ভ্যাজানে রোগ বাঁধিয়েছিস। খোদাই জানে কার সাথে নষ্টামি করে রোগ বাঁধিয়েছিস। এবার নীলিমা উঠে গিয়ে রাফির শার্টের কলার ধরে বলল, এই জানোয়ার, জানিস কি বলছিস? তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করা ছাড়া আর কোন অধিকার তুই আমায় দিয়েছিস? আমার ভাত কাপড়ের দায়িত্বটাও তো তোর ছিল, কিন্তু আমার ভাত কাপড়ের টাকা সব তোর মাই দেয়। তুই কি দিয়েছিস রে আমায়? তুই শুধু আমার কাছ থেকে নিয়েই গেলি কাপুরুষের মতো। আর কি বলি, আমি নষ্টামি করি? তুই চরিত্রহীন দেখে আমার সম্পর্কে এত বাজে কথা বলতে পেরেছিস। যে নিজের স্ত্রীকে সম্মান করতে জানে না, সে আবার কোন ধরনের পুরুষ? আমার ভ্যাজিনার রোগ হয়েছে বলে তুই আমায় কথা শোনাচ্ছিস? ওরে জানোয়ার, তোর জন্মটাও ওই জায়গা থেকেই হয়েছে। এত কিছুর পরেও যে তোর সাথে সংসার করছি, এটা তোর বাপের ভাগ্য ভালো। কিন্তু এখন আর না, মরে যাব তাও তোর কাছে থাকবো না। এই বলে রাফিকে ছেড়ে দিয়ে নীলিমা ব্যাগ গোছাতে শুরু করলো। রাফি স্তব্ধ হয়ে গেছে নীলিমার কথায়। নীলিমা ব্যাগ গুছিয়ে ইতিমধ্যে চলে গেল,
আর রাফি খাটে বসে রইল। হঠাৎই তার মনে পড়ে গেল 8 বছর আগের সুইটির কথা। সুইটির পিরিয়ড নিয়ে তাকে অনেক অপমান করেছিল একদিন, তাই হয়তো তাকে এখন এসব ভুগতে হচ্ছে। আজ কেন জানি না সুইটির কথা খুবই মনে পড়ছে তার। নিজের কাজে সে অনেকটাই অনুতপ্ত। 1 সপ্তাহ পর নীলিমা ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। রাফির এখন আর কিছুই করার নেই, বাধ্য হয়ে নীলিমাকে ডিভোর্স দিয়ে দিল। ভেঙে গেল তাদের সংসার। অন্যদিকে রাফির বন্ধু ফারদিন হাতে একটা ভিডিও ক্লিপ নিয়ে তার স্ত্রী সাদিয়ার সামনে বসে আছে। ফারদিনের চোখে মুখে রাগ স্পষ্ট, কিন্তু সাদিয়ার সেখানে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বসে আছে। এটা কি? কি সেটা দেখতে পাচ্ছ না? ফারদিন রেগে গিয়ে চেঁচিয়ে বলল, কেন করলে এসব? একদম গলার আওয়াজ নিচে। তুমি আজ পর্যন্ত শুধু ব্যবসা বাণিজ্যের পেছনে ঘুরেছো। আমাকে কি কখনো তুমি সময় দিয়েছো? দাওনি। তাই আমিও এখন আর তোমাকে স্বামী হিসাবে মানি না। ছি 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 ছি, তাই বলে তুমি অন্য আরেকজনের সাথে এসব সম্পর্কে জড়াবে? লজ্জা করলো না নিজের স্বামী রেখে অন্য আরেকটি পুরুষের কাছে নিজের চাহিদা মেটাতে? না না, একদমই করলো না। কারণ তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। কারণ সঠিক না হলেও সে আমার চাহিদা মিটিয়েছে, আমাকে খুশি করতে পেরেছে, যেটা তুমি পারোনি। তাই তুমি আমার চোখে কাপুরুষ ছাড়া আর কিছুই না। সাদিয়া ফারদিনের স্ত্রী। বিয়ের আগে সাদিয়া অনেকবার ফারদিনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে, কিন্তু সাদিয়া অনেক বড়লোক হওয়ায় ফারদিন তাকে বিয়ে করেছে, যার কারণে সাদিয়ার বাবার বিজনেসের অনেক অংশই ফারদিন পায়। কিন্তু টাকার লোভে পড়ে বিয়ে করলেও সাদিয়াকে সে আস্তে আস্তে অনেক ভালোবেসে ফেলে, তাই তার এখন বেশি কষ্ট হচ্ছে। এখন ফারদিনেরও মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, কত মেয়ের জীবন নষ্ট করেছে সে। বাকি সময় ফারদিনের পায়ে পড়লেও রিয়া নামের মেয়েটি যখন জানতে পারে সে প্রেগনেন্ট, তখন সে সুইসাইড করে। যৌবনের কিছু ভুলের জন্য রাফি এবং ফারদিন দুজনেরই জীবন নষ্ট হয়ে যায়। সকল মায়েদের বলছি, সময় থাকতেই ছেলেকে সঠিক শিক্ষায় গড়ে তুলুন, যেন তারা আপনার এবং অন্য মেয়েদের মধ্যে কোনো তফাৎ না দেখে। কারণ ছেলেদের কিছু ভুলের জন্য অনেক মেয়ের জীবনই ধ্বংসের পথে তলিয়ে যায়। ছেলেদের পজিটিভ শিক্ষা দিন, যাতে সে নেগেটিভ না ভাবে। এমনকি পিরিয়ড সম্পর্কেও তাদের পজিটিভ শিক্ষা অর্জন করান। মনে রাখবেন, প্রকৃতি বিচার করতে ভোলে না। অন্যায় করলে আজ অথবা কাল শাস্তি আপনি পাবেনই, একটুও মিস হবে না।